সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ধারাবাহিক তথ্য ক্লাস। আমরা তথ্য ক্লাসে আজ আলোচনা করব শিল্পকলা কি, বাংলাদেশের শিল্পকলা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি ভাইবা বোর্ড থেকে শুরু করে আপনার যখন লিখিত পরীক্ষা হবে এই প্রশ্ন থেকে অনেকগুলো তথ্য আপনি আপনার পরীক্ষায় অ্যাড করতে পারবেন। সেজন্য আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাসের শুরুতেই যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা আজকের ক্লাসে যুক্ত হতে পারেননি আমি আহ্বান করব আপনারা যথাসময়ে ক্লাসে যুক্ত হয়ে যাবেন। আপনি এখন ফাঁকি দিলেন, 2 দিন পরে আপনার কিন্তু এগুলো কাটিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। হাতে সময় আছে এই ভেবে যারা ক্লাসের গুরুত্বটা কমিয়ে দিচ্ছে, আপনাদের জন্য কঠিন একটা সময় অপেক্ষা করছে। দুঃখের শেষ থাকবে না। সুতরাং অবহেলা না করে ক্লাসকে গুরুত্ব দিন, সময়টাকে কাজে লাগান। যত সময় ঘনিয়ে আসবে তত আপনার মনটা ভালো থাকবে। এখন ফাঁকি দিবেন, যত সময় ঘনিয়ে আসবে তত চাপ বাড়বে। সুতরাং আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে সময়টিকে কাজে লাগার। প্রথমেই আমরা শিল্পকলার সংজ্ঞাটি জেনে নিই। যে কোনো সহজ সরল ও সুন্দর জিনিসই শিল্পকলা। বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয়। আমরা এখানে এক কথায় উত্তর লিখব, বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয়। শিল্পকলা প্রধানত 2 প্রকার: চারুশিল্প, কারুশিল্প। যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে, মনে আনন্দ দান করে তাকে চারুশিল্প বলে। এই চারুশিল্পর আবার কিছু ভাগ আছে, যেমন চিত্রকলা, সঙ্গীত কলা, নৃত্যকলা, এগুলোই। চিত্রকলা জিনিসটা আসলে কি? আপনার চিত্রকলা বলতে ছবি আঁকা। সেটি শুধু ড্রয়িং হতে পারে, রঙের মাধ্যমে অঙ্কন হতে পারে, আবার এখানে বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, চারকোল, পেন্সিল, বিভিন্ন ধরনের মিশ্রিত রং, যেমন অ্যাক্রিলিক কালার, অয়েল কালার, প্যাস্টেল কালার, আপনি বিভিন্ন উপায়ে এই চিত্রকর্ম তৈরি করতে পারবেন। সঙ্গীত কলা, আমরা যে তাল শিখি, গানের যে আমরা বিভিন্ন বিষয়ে যে মুদ্রাগুলো শিক্ষা লাভ করি, তারপরে কি আমরা গান চর্চা করি। গলায় সুর থাকলেই সে শুধু সঙ্গীত শিল্পী হবে না, এই সঙ্গীত কলা সম্পর্কে তার নির্দিষ্ট একটা ধারণা থাকতে হবে। ছবি আঁকতে পারলে সে শিল্পী হবে না, শিল্পীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ঠিক একজন সঙ্গীত শিল্পীরও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। নৃত্যকলারও কিছু মুদ্রা আছে, কিছু তাল আছে, এগুলো মেনটেন করে যে চলতে পারবে, এইগুলো সম্পর্কে যে জ্ঞান অর্জন করবে সেই কিন্তু এই সম্পর্কে শিল্পী। এরপরে আমরা আলোচনা করছি কারুশিল্প। কারুশিল্প পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে, সেই সাথে দৈনন্দিন প্রয়োজনও মিটিয়ে থাকে। কারুশিল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে শিল্পকর্ম মনের আনন্দ দানের পাশাপাশি, যে শিল্পকর্মে মনের আনন্দ দানের পাশাপাশি দৈহিক পরিশ্রম রয়েছে তাকে কারুশিল্প বলে। যেমন বয়ন শিল্প, কাঠ শিল্প, মৃৎশিল্প ইত্যাদি। এরপর বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে
শিল্পকলা চর্চার গুরুত্ব আমরা একটু, স্যার, শিল্পটা কি একটু বুঝাই দেন? যে শিল্পকর্মে মনের আনন্দ দানের পাশাপাশি বা যে শিল্পকর্ম মনের আনন্দ দানের পাশাপাশি দৈহিক পরিশ্রম রয়েছে, যে শিল্পকর্মে মনের আনন্দ দানের পাশাপাশি দৈহিক পরিশ্রম রয়েছে তাকে কারুশিল্প বলে। আর যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে, মনের আনন্দ দান করে তাকে চারুশিল্প বলে। বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলা চর্চার গুরুত্বটা আমরা এখন আলোচনা করছি। বাংলাদেশ সংস্কৃতি খুবই, বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেটি খুবই পুরানো। যুগের পর যুগ শিল্প চর্চার মাধ্যমে এই সংস্কৃতি আজ বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে। শিল্প চর্চার মাধ্যমেই বাংলাদেশের সংস্কৃতি, অর্থাৎ জাতি বা গোষ্ঠীর চিন্তা ভাবনা, আচরণগত দিক নির্দেশনা, পোশাক, ভাষা, খাদ্য, ধর্ম, সঙ্গীত ও অন্যান্য বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। শিল্পের বিভিন্ন শাখা যেমন সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, মৃৎশিল্প, চর্মশিল্প, নাটক, ভাস্কর্য ইত্যাদি আমাদের সংস্কৃতিকে লালন করে। বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া, শাড়ি পাঞ্জাবি পরা, মঙ্গল শোভাযাত্রা করা ইত্যাদিতে শিল্পের ছোঁয়া রয়েছে, যার ফলে আমরা এই উৎসবের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এভাবেই আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে। আমরা সঙ্গীতের মাধ্যমে বুঝতে পারি কোন ধরনের গান আমাদের পূর্বপুরুষদের বিনোদনের মাধ্যম ছিল। চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়। চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে আগেকার বাঙালি জমি চাষ করতেন, কিভাবে জীবিকা নির্বাহ করতেন, কিভাবে তাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন, কিভাবে নানান প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করেছেন। আপনি যদি একজন ভালো শিল্পী হতে চান, আপনি যদি দেশের একজন ফেমাস আর্টিস্ট হতে চান, আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট বিষয় কে সামনের দিকে রেখে আগাতে হবে। আজ জয়নুল আবেদিন এমনি এমনি শিল্পাচার্য উপাধি পায়নি। এস এম সুলতান এমনি এমনি আজ দেশের নামকরা একজন শিল্পী হয়নি। দেশের একমাত্র আবাসিক শিল্পী বলা হয় কাকে? শিল্পী এস এম সুলতানকে। কেন বলা হয়? এর তো নির্দিষ্ট একটা কারণ আছে। আবাসিক শিল্পী এজন্য বলা হয়, এস এম সুলতানের বিভিন্ন শিল্পকর্ম যখন দেশের সর্বস্তরে ছড়িয়ে পড়ে, সাংবাদিক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা শিল্পকে ভালোবাসে, এরা কি করলো, বিভিন্ন পত্রিকা, অনলাইন থেকে শুরু করে সব জায়গাতেই এটির প্রচার শুরু করে দিল। যখন তার শিল্পকর্ম ব্যতিক্রম একটা বিষয় ফুটে উঠলো, তখন মানুষের মনে এটা দাগ কেটে দিল যে জিনিসটা আসলে ভাববার বিষয়। এখানে গ্রামীণ মানুষের সাধারণ জীবন ব্যবস্থা, একজন শহরের মানুষ গ্রামীণ মানুষদের জীবন ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো জানে না। সে যতটুকু জানে বিভিন্ন পেপার, পত্রিকা, টেলিভিশন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। সেটি যদি একটা ডকুমেন্ট আকারে পাবলিশড হয়, সে সম্পর্কে তার একটা ভালো ধারণা জানবে। গ্রামের নারীরা কিভাবে অবসর সময় পার করে, গ্রামের কৃষকরা কিভাবে তাদের ফসল ঘরে ওঠায়, কিভাবে তাদের ফসল ফলায়, কিভাবে তাদের ফসল সংরক্ষণ করে, কিন্তু গ্রামীণ মানুষের জীবনযাত্রার যে মান, সেই বিষয়টা রং তুলির মাধ্যমে
শিল্পী ফুটিয়ে তুলেছেন। শিল্পী দেখেন, আমার চাচারা, আমার গ্রামের মানুষেরা, তারা খুবই রোগাক্রান্ত, কিন্তু শারীরিক শক্তি তাদের অনেক বেশি। তাই তিনি তার ছবিতে যে ফিগার গুলো ফুটিয়ে তুলেছেন, শক্তিশালী রূপে ফুটিয়ে তুলেছেন। আমার কৃষকরা, আমার গ্রামের মানুষরা অতি সাধারণ, তারা পুষ্টিকর খাবার পায় না, তারা অবহেলিত, কিন্তু মানসিকভাবে তারা শক্তিশালী, তাদের গায়ের জোর অনেক বেশি। তারা গাড়ি টানে, তারা নৌকা বায়, তারা ফসল মাড়াই করে, তারা ফসল সংরক্ষণ করে। এই যে বিষয়গুলো ফুটিয়ে তুলছে সুন্দরভাবে ক্যানভাসে, এটাই অনেক আশ্চর্যের বিষয়। উনি গ্রামের যে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন, সাধারণ মানুষদের জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তুলেছেন, সেজন্য তিনি আজ বিখ্যাত। বিশ্বাস করেন, আপনারাও যদি এরকম নির্দিষ্ট একটা বিষয় নিয়ে সামনের দিকে অগ্রসর হন, আপনারাও একদিন হয়তো বা এস এম সুলতান, জয়নুল আবেদিন, কামরুল হাসান থেকে আরো ভালো পজিশনে চলে যাবেন। আমি এ বিশ্বাস রাখি আপনাদের উপরে। সুতরাং আপনারা একটু মনোযোগ সহকারে যদি একবার এটাকে আয়ত্ত করতে পারেন, আর পিছে ফিরে আর লাগবে না, আপনার পিছনে আর তাকানো লাগবে না। এমনও দিন আসতে পারে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি মাসে তার বেতন আসছে সাপোজ 40,000 টাকা। আপনি 5 দিন ধরে হার্ড ওয়ার্কিং করে একটি ছবি অঙ্কন করলেন, আপনি একজন নামকরা আর্টিস্ট, আপনার ছবিটি লাখ টাকার উপরে এর মূল্যায়ন হবে। সাঁওতাল দম্পতি ছবিটি কত টাকা বিক্রি হয়েছে, এগুলো একবার চিন্তা করবেন। আপনি যদি একবার প্রথম সারির শিল্পীদের ভিতরে আসতে পারেন, দেখবেন একদিন আপনি ছবিও খারাপ অঙ্কন করছেন, তারপরে আপনার শিল্পকর্মে একটা কদর থাকবে। এমন একটা সময় আসবে, আপনি থাকবেন না কিন্তু আপনার শিল্পকর্ম থাকবে, সেই শিল্পকর্ম নিলামে উঠবে, কয়েক কোটি টাকা দাম। আপনার সন্তান, আপনার পরিবার সেই সুবিধাগুলো ভোগ করবে। এমন কিছু করবেন যেটি আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে। সুতরাং নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হন। এর অন্যতম উদাহরণ হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা দুর্ভিক্ষের ছবি। তার আঁকা ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকেই চিত্রকলার মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন। আপনারা যারা এখন ক্লাসে যুক্ত আছেন বা আমার এই ক্লাসটি যারা দেখছেন, আপনারা কেউ একই এলাকার নয়, আপনারা বিভিন্ন এলাকার, এক একজন এক এক এলাকার। আপনারা আপনার এলাকার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো ফুটিয়ে তোলেন। আপনার এলাকার যে বিষয়গুলো অবহেলিত, যে বিষয়গুলো মানুষকে জানানো দরকার, প্রতিবাদ স্বরূপ, হোক সেটা সাধারণ জীবনযাত্রার মান, হোক সেটা আপনার দৈনন্দিন যে কার্যক্রম সেটি, হোক সেটা গ্রামীণ পরিবেশ। আপনারা দেখবেন বর্তমানে গ্রাম অঞ্চলেও মানুষ গাছপালা কেটে বন উজাড় করছে। এরপরে কি, জমিতে কীটনাশক প্রয়োগের ফলে
ফসলের কিছুটা মান উন্নত হলেও যারা পানিতে বসবাস করে, যারা জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, এদের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনি এই সম্পর্কে চিত্র অঙ্কন করেন, এই সম্পর্কে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনি ভাইরাল হয়ে গেছেন। আর একবার ভাইরাল হতে পারলে দেখবেন যে আপনি মিডিয়ার সংবাদের একটা অন্যতম মাধ্যম হয়ে গেছে, আপনাকে নিয়ে নিউজ করবে। এরকম সামাজিক উন্নতি কল্পে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে ছবি আঁকতে হবে। আমি একটা গাছ অঙ্কন করলাম, একটা ঘর অঙ্কন করলাম, এরকম করে সারা বছর অঙ্কন করে গেলেও আপনি যত বড়ই আর্টিস্ট হন না কেন, যত ভালো মানে আর্টিস্ট হন না কেন, আপনার কদর কেউ করবে না। আপনি যেখানে ছিলেন সেখানে থাকবেন। আপনার শুরু যেখানে, আপনার শেষও সেখানে। যেখানেই শুরু সেখানেই ফুল স্টপ। সুতরাং একটা নির্দিষ্ট বিষয় ঠিক করেন, ঠিক করে সেই গতিতে আপনি আগান। আজ পর্যন্ত যারা খ্যাতি অর্জন করছে, যারা বিখ্যাত হয়েছে, তারা কি করছে? তারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আঁকছে। দেশের যে বর্তমান সময়ে যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো নিয়ে আপনি ছবি অঙ্কন করেন, সেটি নিয়ে আপনি প্রতিবাদ করেন। ধর্ষণ, গণহত্যা, বিভিন্ন ইস্যু আছে, নারী অধিকার, দুর্নীতি দমন, মাদক সেবন। আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ছবি অঙ্কন করা শুরু করেন, দেখবেন যে একদিন আপনি অনেক ভালো পজিশনে চলে গেছেন। আমরা ইতিমধ্যে জয়নুল আবেদিন এস এম সুলতান কামরুল হাসান কিভাবে আজ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন, কিভাবে তারা যে বিশাল এক খ্যাতি অর্জন করছেন, সেই সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তারা দেখেন গ্রামীণ বিভিন্ন উৎসব, পালা পার্বণ, এইসব বিষয়ে ছবি অঙ্কন করে যেসব মানুষগুলো এগুলো বিষয়ে ধারণা ছিল না, জানতো না, তাদের ভিতরে এগুলো জানিয়েছে। আপনার এলাকার, আপনার জেলার, আপনার অঞ্চলের কোন কোন সমস্যাগুলো আছে সেগুলো আপনি ভালো জানেন। আপনার এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা দেখবেন ভালো ভালো পজিশনে আছে। কেউ বা দূর প্রবাসে, কেউ বা বিদেশে, কেউ বা আবার দেশের ভিতরে নাম করা পজিশনে আছে। আপনি যখন নিজের এলাকার কোনো বিষয় উপস্থাপন করবেন, দেখবেন এই সমস্ত ব্যক্তিদের ভিতরে একটা মায়া মমত্ববোধ কাজ করবে, যে আমার জন্মভূমি, আমার জেলা, আমার উপজেলা, আমার এলাকা নিয়ে একটা বিষয় অঙ্কন করছে। সেই খুব ভালো পজিশনধারী ব্যক্তিরাই আপনার এই বিষয়টা সামনে নিয়ে আসবে এবং আপনাকে খুঁজে বের করবে যে কে এই ব্যক্তি, কার মাথায় এগুলো আসলো। সে আস্তে আস্তে আপনাকে খুঁজে বের করে আপনাকে সামনে নিয়ে আসবে। আর একবার আপনি যদি সামনে আসতে পারেন, তাহলে আপনার আর পিছে ফেরা লাগবে না। একজন সামান্য প্রফেশনাল আর্টিস্ট, নবনূর আর্ট, আপনি হয়তো অনলাইন জগতে দেখবেন, উনি কিন্তু আপনাদের মতন এরকম সাধারণ একজন আর্টিস্ট। ছবি আঁকতে আঁকতে এখন তিনি কিন্তু ভালো পজিশনে চলে গেছেন, ছবি আঁকার মান ভালো। এখন তিনি কিন্তু এই ছবি অঙ্কন করেই একজন গভর্নমেন্ট এমপ্লয়ি কত টাকা বেতন পায়, তার 3 গুণ টাকা সে ইনকাম করে। একটা ছবি অঙ্কন করতে সর্বোচ্চ 4 থেকে 5 দিন লাগুক, তার বেশি লাগবে না। এই 4-5 দিনে সে সর্বনিম্ন হলেও 20 থেকে 25 হাজার টাকা একটা ছবি সে বিক্রি করছে। 5 দিনই সে একজন সরকারি চাকরিজীবী, একজন নামকরা চাকরিজীবীর বেতন সে ইনকাম করছে। তাহলে প্রতি মাসে যদি 5 থেকে 6টি ছবি অঙ্কন করে, তার মাসে ইনকাম কত আসছে?
লাখের উপরে। আপনাকে এমন হতে হবে, 10 জনে 1 জন হতে হবে। সবাই যে পারবে, সবাইকে নিয়ে আগাতে হবে এরকম না। আপনি আপনার নিজের চিন্তা করেন। নো দাই সেলফ, নিজেকে জানো। আগে নিজে বাঁচবেন, তারপরে আপনি অন্যের চিন্তা করবেন। আগে আত্মসেবা করেন। নিজেকে আগে আপনি প্রস্তুত করেন, তৈরি করেন। আপনি যদি নিজেই যদি স্বয়ংসম্পূর্ণ না হন, নিজেই যদি প্রস্তুত না থাকেন, তাহলে অন্যকে কিভাবে সেবা করবেন? আপনার নিজেরই তো সেবার প্রয়োজন, তাহলে আপনি কিভাবে অন্যকে সেবা করবেন? এই জন্য আগে নিজেকে তৈরি করেন, নিজেকে গড়ে তোলেন। তাহলে আশা করি আপনারা, এমন এক দিন আসবে, আপনি হয়তো পত্রিকার হেডলাইন থাকবেন, মানুষের মুখে মুখে থাকবে। মেয়েদের তৈরি নকশিকাঁথা, শীতল পাটি, জায়নামাজ, শতরঞ্জি, পাখা ইত্যাদি ছাড়াও বুনন ও সুশীল শিল্পের মাধ্যমে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে এসব শিল্পকর্ম চর্চা হয়ে আসছে। এছাড়াও কামার কুমা, তাঁতি, স্বর্ণকার, সুতার ও বাঁশ বেতের অনেক কারুশিল্পীরা রয়েছেন। বর্তমান আধুনিক জীবনযাপনে লোকশিল্প, কারুশিল্প, কুটির শিল্পের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। আধুনিক জীবনযাপন ও বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা দায়িত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। বই, পুস্তক, পত্র পত্রিকার জন্য শিল্পী প্রয়োজন। শিল্পকলা সাহিত্য পরস্পর একই সূত্রে গাঁথা। শিল্প চর্চার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। তাই বলা যায়, সংস্কৃতিকে সমৃদ্ধ করতে শিল্পকলা চর্চার গুরুত্ব অপরিসীম। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা ফিগার ড্রয়িং করে জমা দিয়েছেন, আপনাদের ফিগার গুলো 80% ভালো হয়েছে। এভাবে প্র্যাকটিস করে যান। আপনারা কিন্তু প্র্যাকটিস করে না, যার কারণে প্রথম দিন ফিগার কারো ভালো আসেনি, কিন্তু যেই দ্বিতীয় দিন প্র্যাকটিস করছেন আপনাদের ফিগার 80% চলে আসছে। অনেক অনেক অভিনন্দন। হিউজ কনগ্রাচুলেশন all of my students. Please try and practice more and more. After that, you will success. অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমরা এখন লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।